সেনাপ্রধান বলছেন যে পুরনো পদ্ধতিতে শাসন করা চ্যালেঞ্জের মুখে পড়বে ডক্টর ইউনূসের সরকার যত দীর্ঘমেয়াদী হবে তত, এবং ডক্টর ইউনূসের মেয়াদ যত দীর্ঘ হবে তত তার ইমেজ বাড়বে, যেটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের রাজনীতিতে তীব্র ঝড়, খেপে উঠেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের বিদায় এখন সময়ের ব্যাপার। নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জয় সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিওটি আপনারা দেখলে চমকে যাবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সাবেক সেনাপ্রধান বলছেন যে পুরনো পদ্ধতিতে শাসন করা চ্যালেঞ্জের মুখে পড়বে ডক্টর ইউনূসের সরকার যত দীর্ঘমেয়াদী হবে তত, এবং ডক্টর ইউনূসের মেয়াদ যত দীর্ঘ হবে তত তার ইমেজ বাড়বে, যেটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আইকেবি, যিনি শেখ হাসিনার সময়ে অত্যন্ত ক্রুশিয়াল সময় 2012 থেকে 15 মানে 2014 নির্বাচনটার সময় থেকে শুরু করে এই সময়টা জুড়ে শেখ হাসিনার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে শেখ হাসিনার আমলে এমনকি পাওয়ার প্ল্যান্টও পেয়েছেন। সেই ইকবাল করিম ভূঁইয়া 2024-এর জুলাই আগস্ট আন্দোলন থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করেন, এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল গড়ে বা কি বলবো এক রকমের সংগঠন গড়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যোগাযোগ শুরু করেন যে কি ব্যবস্থা, কি পদক্ষেপ আসলে সেনাবাহিনীর এমন পরিস্থিতিতে নেওয়া উচিত, এবং সেনাবাহিনীর কি করা উচিত, আগে কি ভুল করেছিল, আগামীতে কি করতে পারে, এমন একটা দিক নির্দেশনামূলক জায়গায় তিনি নিজেকে বসান সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকেই। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যেমন আগস্টের 3 তারিখ 2024-এর তরুণ সেনা কর্মকর্তাদের পরামর্শে এই সিদ্ধান্ত প্রথমত নেন বলে প্রচলিত আছে, এবং সকলের জ্ঞাত যে তরুণ সেনা কর্মকর্তারা আগস্টের 3 তারিখ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলেন যে তারা আর সরকারের কথায় ছাত্র জনতার আন্দোলন দমন করতে চান না রাজপথে। ঠিক তেমনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন সেটা যে সে সময়ে ভীষণভাবে এই ইকবাল করিম ভূঁইয়া আইকেবি সাবেক সেনাপ্রধান এই ব্যক্তি সহ আরো কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা মিলে প্রভাবিত করেছিলেন, সেটা পরবর্তীতে তারা যেমন তাদের ফেসবুকে লিখেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। এমনকি সাবেক সেনা কর্মকর্তারা 2024-এর 5ই আগস্টের বর্ষপূর্তির দিন 2025-এর 5ই আগস্টে এসে সেই বর্ষপূর্তির আয়োজনে এই দাবি করেছেন যে তারা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দাবি করেন। দেখেন, ইকবাল করিম ভূঁইয়া একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী অফিসার, সাবেক সেনা প্রধান। এই অফিসার যখন অবসরে গিয়েছিলেন প্রচলিত ছিল যে তিনি শেখ হাসিনার এতটা ঘনিষ্ঠ, এবং 2014 নির্বাচনের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং শেখ হাসিনার শাসনামলকে দীর্ঘায়িত করবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ না হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই নির্বাচনটি যে সেনাপ্রধানের সময়ে শেখ হাসিনা পার করে এনেছেন, সেই সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া যিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, শেখ হাসিনা সম্ভবত তাকে একটা রাজনৈতিক পরিচয় দেবেন এরপর অবসরের পর, এবং ইকবাল করিম ভূঁইয়ার আকাঙ্ক্ষা ছিল যে তিনি তার এলাকা কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন, এবং পরবর্তীতে তার আকাঙ্ক্ষা ছিল তিনি মন্ত্রিত্ব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পদ শেখ হাসিনার শাসনামলে পাবেন, যেটা আসলে সাবেক সেনাপ্রধান হিসেবে তার যে পরিচিতি তাকে আরো ব্যাপকতর করে তুলতে পারে। কিন্তু শেখ হাসিনার আমলে পাওয়ার প্ল্যান্ট পেলেও ইকবাল করিম ভূঁইয়ার রাজনৈতিক অভিলাষ পূরণ হয় নাই। অনেকেই 2024-এর জুলাই আগস্ট থেকে তার উতলা হয়ে ওঠার ব্যাপারটাকে চিহ্নিত করে এরপর এমন বিশ্লেষণ হাজির করছেন যে ইকবাল করিম ভূঁইয়ার প্রত্যাশা ছিল যে সেনাবাহিনীর ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরের সিদ্ধান্তের কারণে যেহেতু শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে উঠল 2024-এর আগস্টে, কাজেই ইকবাল করিম ভূঁইয়া প্রত্যাশা করছিলেন তার অত্যন্ত অনুগত এবং তার পরামর্শ মেনে চলা, তাকে অত্যন্ত শ্রদ্ধা করা ওয়াকারুজ্জামান যখন সরকার গঠন করবেন তখন
নিশ্চয়ই তার জন্য কোনো একটা পদ, মানে তার জন্য কোনো একটা পদ নয়, তার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদটা বেছে নেবেন। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া পরবর্তীতে ফেসবুকে যে ধারাবাহিক লেখা লিখেছেন তার 2024-এর জুলাই আগস্ট স্মৃতি সম্পর্কে, সেখানে তিনি সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন যে 4 তারিখ পর্যন্ত তার কাছ থেকে সবসময় পরামর্শ নেওয়া ওয়াকারুজ্জামান কিনা 5 তারিখে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবর এবং তখনকার ডিজিএফআই প্রধান জেনারেল হামিদের উদ্যোগে রাজনৈতিক দলগুলো এবং আইনের শিক্ষক ডক্টর আসিফ নজরুলকে সমবেত করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলো এবং সেখানে ইকবাল করিম ভূঁইয়ার পরামর্শেরও কোনো স্থান রাখলেন না। ইকবাল করিম ভূঁইয়াকে কোনো পদ দেওয়া তো দূরের কথা। এরপর থেকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু কখনো শান্ত হন নাই। তিনি প্রায়শই বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন যখনই সেনাবাহিনীর বিষয়ে নানা রকম স্পর্শকাতর আলোচনা ক্যান্টনমেন্টের বাইরে চলে আসছে এবং সেনাবাহিনী সম্পর্কে আলোচনা তুঙ্গে উঠছে। এ দফায়ও তাই ঘটেছে। সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাদেরকে সেনা হেফাজতে বিচার করা হবে, সেনা আইনে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়ে বিচার করা হবে, সেই নিয়ে যখন একরকমের অনিশ্চয়তা সরকারের সঙ্গে সেনাবাহিনীর ভেতরের অবিশ্বাস সন্দেহ তুঙ্গে এবং সেনাবাহিনীর ভেতরেও সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় সেনা নেতৃত্ব সক্ষম হচ্ছে কিনা, সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিতে সেনা নেতৃত্ব নিশ্চিত করতে পারছে কিনা, এসব নিয়ে ছালনাই কুত্তার নাম রাখছে বাঘা। বাংলাদেশের কতগুলা বাঘার নাম আমি আপনাদেরকে বলি। প্রথমত এনসিপি যে সংগঠনটা, এটাই হচ্ছে গিয়া ছালনাই নাম রাখছে বাঘা। এই বাঘাদের সংগঠন হচ্ছে গিয়া এনসিপি। হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, এগুলা হচ্ছে এক একটা ছালনাই। এদের পেছনে না আছে 10টা মানুষ, না আছে 10 জন কর্মী, না আছে 10 জন সমর্থক। আজ বাদে কাল সুদখোর ইউনূস পদত্যাগ করলে কিংবা ইউনূসের কোনো কারণে ক্ষমতা চলে গেলে বাংলাদেশের মানুষ এদেরকে পায়ের নিচে পিষে মারবে। এরা তো বাঁচতে পারবে না। রাজনীতি তো অনেক বেশি চিন্তা ভাবনা, মানে অনেক দূরের কথা, ওগুলো আমি না বলি। আজকে ইউনূসের পতন হইলে এই ছালনাই নাম রাখছে বাঘা। এই বাঘাদের বাংলাদেশের মানুষ পায়ের নিচে ফেলে পিষে মারবে। আমি একদম স্পষ্ট ভাষায় বললাম, পিষে মারবে স্রেফ। এবং এটা আপনারা সবাই জানেন। মেটিকুলাস অভ্যুত্থানের মধ্য দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল কইরা পুরো দেশটাকে এখন ময়লার ভাগার বানায় ফেলছে। ময়লা, এদেশে কিচ্ছু নাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে এদেশের পাসপোর্ট এখন ছুঁড়ে ফেলে দেয়। এদেশের মানুষের নাম শুনলে পরে মানুষ অনেকটা দূরত্ব বজায় রাখে, কারণ এদেশে জঙ্গিদের চাষ করা হয়। পাকিস্তানের পর এশিয়াতে দ্বিতীয় কোনো রাষ্ট্র যেখানে অবাধে জঙ্গিবাদের বিচরণ চলতেছে, যেটা এখন এই মুহূর্তে বাঙ্গুস্থান বা বাংলাস্থান বা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান, যেটাই বলেন না কেন। এই পূর্ব পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ছালনাই বাঘা সার্জিস আলম একটা বক্তব্য দিচ্ছে। আমি এইটারে নিয়ে ভিডিও বানাইতে চাই নাই, কিন্তু এই বক্তব্যটা দেখার পর মনে হইলো ওরে একটু স্মরণ করে দিতে চাই যে অনেক আকাম করছিস, অনেক কিছু করে ফেলছিস, এইবার অন্তত পক্ষে অফ যা। কারণ বেশি লাফাইস না, বেশি লাফাইলে শেষকালে গিয়া ডানাটার খুঁজে পাবি না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।